ইউনূস সাহেব বাংলাদেশের মানুষ সম্পর্কে তার কোনো ধারণাই নাই, এটা হলো আমার উপলব্ধি। উনি বাংলাদেশের মানুষ চিনে না, বাংলাদেশের মানুষের মন মানসিকতা কিচ্ছু বুঝে না। আপনি শপথ করেছেন এই সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন, তো সমুন্নত রাখার কথা বইলা সংবিধানে স্পষ্ট লেখা আছে ছবি উপরে থাকবে, শপথ রাখলেন না। তার মানে কি আপনি কিছু মানেন কিছু মানেন না, এটা চলবে না রে ভাই। কোরআনে কিন্তু এটা আছে, আপনি যদি কোরআন মানেন তাহলে মুসলমান, যদি না মানেন তাহলে আপনি কাফের। আর যদি কিছু মানেন কিছু মানেন না, সুবিধা অনুযায়ী মানেন সুবিধা অনুযায়ী মানেন না, তখন মুনাফিক। সিম্পল কথা ভাই, কথা সিম্পল। কিন্তু দেশ কিন্তু চালায় তত্ত্বগতভাবে, দেশ চালায় প্রেসিডেন্ট। এখন প্রেসিডেন্ট কিভাবে চালাবে তার জন্য তারা উপদেশ দিবে। এরা উপদেশটা কার উপদেশটা? প্রেসিডেন্টের উপদেশটা। এটা তো প্রেসিডেন্টের উপদেশটা। প্রেসিডেন্ট তো আপনি দেখেন ওইটা যখন বলে না শপথের সময় বলছে প্রেসিডেন্ট আরো 3 জন উপদেষ্টাকে নিয়োগ করিয়াছেন, সেটা নিয়ে হলো নিয়োগ করছে। এবং সেখানে শপথ দেওয়ার সময় বলছে যে আমি সংবিধান সমুন্নত রাখিব। ওই লাইনটা পড়লেন কেন ভাই? বলতেন ভাই এই লাইনটা বাদ দেন, কোনো সমস্যা হইতো না, মহাভারত অসহ্য হইতো না। কারণ ওই যে শপথটা ওটা কিন্তু সংবিধানে লেখা নাই, ওই শপথটা কিন্তু আমলারা বানাইছে। ওই শপথটা আমলারা বানাইছে, আমলারা। বললে হয়তো এইভাবে আমি পড়বো না, বললেই সঙ্গে সঙ্গে চেঞ্জ হইতো। বললেন কে? ওইটা নিয়ে এখন কিন্তু এই ছবি নামাম, ওইটা নিয়ে মাহফুজ আলম বলে ছবি নামায় ফেলাতে হবে। তো পড়ার সময় খেয়াল আসলো না। কারণ যদি আপনি সংবিধানকে সমুন্নত রাখেন, যে আপনি শপথ করছেন, শপথ করে ভাই এটা খোশালাপ না, কিন্তু সাংবিধানিক সরকারও না, আমরা বিপ্লবের সরকারও না। বলছে 2 দিন আগে বলছে এই প্রক্লেমেশনে কি থাকবে? বললো তুমি যে কোনো একটা হও, তুমি খচ্চর হইও না, তুমি সংবিধানের সরকারও না, বিপ্লবের সরকার। তো তুমি কি? তুমি কি? আমি দুইটার মিশ্রণ হয় না ভাই, এটা হয় না। হয় তুমি সত্য, নাহলে তুমি মিথ্যা, হয় তুমি সঠিক, নয় তুমি ভুল। তুমি বলতেছো যেটুকু আমার পছন্দ হয় সেইটুকু আমি নিব সংবিধান থেকে, যেটুকু আমার পছন্দ হয় না সেটুকু আমি নিব না। ভাই নিও না, তোমার নেওয়ার জন্য হাতে পায়ে ধরছে। সংবিধান মাইনে তো নতুন সরকার আসে নাই, তো নতুন সরকারকে তুমি সংবিধানের মাঝখানে ঢুকাইলা কেন ঢুকাইলা রে ভাই? এখন তুমি ঢুইকে নিয়ে বলো যে না আমি এটা কিছু মানি না, এটা হয় না। যখন তুমি ঢুকে গেছো তখন তোমাকে মানতে হবে, তাহলে তুমি ঢুকো না। যখন শপথ নিছো তুমি, যখন তুমি প্রেসিডেন্টের কাছে, এই প্রেসিডেন্টের কাছে তুমি শপথ নিছো, বিএনপির তো ভিন্ন মত থাকতেই পারে, তারা তো একটা পলিটিক্যাল পার্টি। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা পলিটিক্যাল এজেন্ডা থাকে, পলিটিক্যাল পলিসি থাকে, তারা সেই অনুযায়ী অগ্রসর হচ্ছে। আবার সরকারেরও কিছু এজেন্ডা আছে, সরকারও কিছু সংস্কার কর্মসূচি করছে, এগুলি সবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এবং ছাত্ররা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটা আমি ছাত্ররা বলছি না, এই ছাত্র আন্দোলনের নাম ধরেই বলছি, কারণ এদের বাইরেও অনেক ছাত্র আছে। তো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা, তারা যখন এই 31শে ডিসেম্বর এটা কর্মসূচি ঘোষণা করলো, এটাই বরং আমার কাছে একটু অবাক মনে হয়েছে। অবাক মনে হয়েছে এই কারণে যে এটা তো তারা করার কথা ছিল 8 তারিখে অথবা 5 তারিখে অথবা 6 তারিখে। হ্যাঁ, এত পরে না, তারা হয়তো এতদিনে বুঝতে পারছে যে এটা তো ভুল হয়ে গেছে, করা উচিত ছিল। আমি পার্সোনালি মনে করি তখন করার উচিত ছিল, কারণ তখন তো একটা বিপ্লবী একটা চেতনার মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে। এখন তারা কি চেতনাটা, সেটা মানুষের সঙ্গে শেয়ার করা উচিত ছিল, তারা তা করেনি। তখন তারা বরং ক্ষমতার শেয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, এবং ক্ষমতার শেয়ার কিন্তু তারা নিয়েছে, বিভিন্ন প্রক্রিয়া তারা ক্ষমতার শেয়ারিংয়ে চলে গেছে। এবং এই যাওয়ার কারণে হয়েছে কি, এখন কিন্তু এই ছাত্ররা সে অবস্থানে নাই। আগে যেমন এই ছাত্ররা ডাক দিলে পরে লোকারণ্য হয়ে যেত। আগে যেমন এই ছাত্ররা ডাক, আপনি বলেন এই আন্দোলন কিন্তু একক কোনো নেতাও ছিল না, অনেকগুলি সমন্বয় ছিল, যার যার এলাকায় সেই সমন্বয় ছিল, কেউ কারো অধীনে ছিল না, কিন্তু সবাই স্বাধীন, সবাই এসে হাজির হয়েছে। ওই যে বাস্তবতাটা, ওই বাস্তবতার সময়টা তাদের উচিত ছিল যে তারা কি চায় আসলে। গুছিয়ে কথা তো সবাই বলতে পারে না। একজন রিক্সাওয়ালা, তার তো কোনো প্ল্যান নাই, সে জানে না সে কি চায়, কিন্তু সে এই অবস্থা থেকে মুক্তি চায়, তারা কিন্তু কেউ জানে না। তো তখন তারা যদি এই প্ল্যানটা বলতো যে আমরা এই চাই, বলে নাই, ওই ট্রেন মিস হয়ে গেছে। এখন
স্টেশন ছেড়ে চলে যাওয়ার ট্রেন ধরার জন্য এরা দৌড়াচ্ছে। রেজাল্ট হবে না, আমি বলি কেন হবে না, আমি ব্যাপারটা বলি বুঝাই বলি আপনাদেরকে। আমি যে বুঝি, আমি আমার উপলব্ধিটা শেয়ার করি। ওরা যেহেতু এর সঙ্গে একদম সরাসরি জড়িত, ওরাও নিজের আলোচনা করতে পারবে যে আমার হিসাবটা কি, এর মধ্যে কি হয়েছে। যে সরকারটা হয়েছে এটা কি বিপ্লবী চেতনার সরকার হয়েছে? ধরেন আন্দোলন চলছিল জুলাই থেকে, অগাস্টের 4 তারিখে যদি কেউ একজনকে বলতো ওকে ভাই তোমরা যে আন্দোলন করতেছো এই আন্দোলন যদি সফল হয় তাহলে নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো, যে বলতো তার এসে আস্ত রাখতো ফাজিল করতে আসছো কে নূরজাহান বেগম। বাস্তবতা দেখেন, এই সরকারে ওরা একজনকে চয়েস করে নিয়ে আসছে। কাকে নিয়ে আসছে? ডক্টর ইউনূসকে নিয়ে আসছেন। মনে করছেন যে এই ভদ্রলোক আমাদের ফিলিংসটাকে ফিল করতে পারবে, ফিল করে সেই অনুযায়ী উনি চলবে। ডক্টর ইউনূস আয়সা কি করলেন, ওনার যারা ইয়াদগ্রস্ত তাদেরকে নিয়ে আসলেন। আনার ফলে এই যে 24 সদস্য এখানে একটা উপদেষ্টা পরিষদ আছে, এই 24 সদস্য উপদেষ্টা পরিষদের 80% লোক, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, 80% লোকের সঙ্গে এই আন্দোলনের কোনো ধরনের নৈতিক সম্পর্ক ছিল না। যে উপদেষ্টা পরিষদের 80% লোকের কোনো সম্পর্ক নাই আন্দোলনের সঙ্গে, তারা আন্দোলনের চেতনা কিভাবে ধারণ করবে? করবে না, না করাই স্বাভাবিক। তো যেই দিন তারা প্রথম করলো, এদের যে ছিল ওই জন্য প্রতিবাদ করা। তোমরা এটা কি করতেছো? আমরা তো এটা চাই নাই। উচিত ছিল, ওই ট্রেনও মিস হয়ে গেছে। এখন 5 মাস পরে যারা করতেছে, একদিনে কি দেখেন, একদিনে কি হয়েছে, সংস্কার কমিশন হয়ে গেছে। এই কমিশনগুলো তাদের মতো করে চলতেছে। এদের যে মূল দাবিটা সংবিধান নিয়ে, সেই সংবিধান সংস্কার কমিশনে ওদের একজন প্রতিনিধি ছিল, এবং ওদের সবচেয়ে ইন্টেলেকচুয়ালি পাওয়ারফুল হিসেবে যাকে ধরা হয় সেই ওখানে ছিল। সেখানে কি করছে? মেবি সে বলছে ভাই আমি তো পারলাম না, আমরা তো যা চাই তা এখানে আমরা বাস্তবায়ন করতে পারলাম না, এখন দেখো তোমরা তারা কিছু করতে পারো কিনা। তারা যদি মানতো, তখন যদি বুঝতো এবং এই যদি অ্যাক্ট করতো, তাহলে অন্যরকম চেহারা হইতো। ওরাই দেশ চালাচ্ছে এখন। এই শেখ হাসিনার আমলারা এখনো দেশ চালাচ্ছে, বাকি সব দুধ ভাত। ফরজ নামাজ দিয়ে নফল নামাজ দিয়ে টানাটানি করতেছেন। কেন করতেছেন? কারণ ওটা আপনার আমলা, দেশ চালায় আমলারা। এই উপদেশটা দুধ ভাত। দুধ ভাত বুঝেন? ছোটবেলায় দুধ ভাত খেলতাম, গোল্লা সুট খেলতাম, আমার কেউ নিত না, কারণ আমি ছোট। তখন যখন কান্নাকাটি করতাম, তখন বাপ মা এসে ধমক দেবো, তখন বলতে ঠিক আছে অরে নাও, ও দুধ ভাত। আমি হুদাই দৌড়াইতাম, এক বেদিকে যাই, এক বেদিকে যাই, কোনো বেল নেই আমার। এরা হলো দুধ ভাত সব। স্টিল দেশ চালায় আমলারা। কি করবে এরা? কিছুই করতে পারবে না। এদের আবেগ আছে, এদের ইমোশনটাকে আমি অনার করি, এদের হয়তো একটা লক্ষ্য আছে সেটা অনার করি, কিন্তু সেটাকে একটা সিস্টেমে যে আনা, এটা তারা পারে নাই। ওদের দাবির সঙ্গে সরকার ছিল না, ওদের দাবির সঙ্গে পলিটিক্যাল পার্টিজ ছিল না, এখানেও থাকবে না। সরকার অলরেডি বলে দিছে এর সঙ্গে আমরা নাই, এর সঙ্গে আমার এইবার না থাকাই স্বাভাবিক। কিন্তু বিষয়গুলো এখানে মাঝখান থেকে কি হবে, এটা হইচই হবে, এবং যদি ব্যর্থ হয় তাহলে ওদের ইমেজ নষ্ট হবে। ব্যর্থ হলে ইমেজ নষ্ট হবে। অলরেডি লোকে বলে যে এই মানে আপনার ছাত্রদের সংগঠন যেটা আছে বৈষম্য বিরোধী, এরা অলরেডি ফাঁপানো বেলুনে পরিণত হয়েছে। দেখতে মনে হয় বড়, আসলে বড় না। লোক জমায়েত করলেন, কিচ্ছু যায় আসে না। জামাতে ইসলামী মিটিং সবচেয়ে আরো হয় বাংলাদেশে, স্টিল ভোট পায় 6 থেকে 7%। এটাই রিয়েলিটি। কিন্তু লোক কত জমায়েত করেন সেটা ইম্পর্টেন্ট না, মানুষের মধ্যে কি প্রভাব বিস্তার করতে পারেন সেটা ইম্পর্টেন্ট। ইতিমধ্যে ওনাদের লোকজন নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু বিতর্কিত হয়ে গেছে। হয়তো বিতর্কিত হওয়া উচিত ছিল না, কিন্তু মানুষ তো ভাই, বাংলাদেশের মানুষ এরকম সমালোচক মানুষ পৃথিবীতে খুব কম আছে। পান থেকে চুন খুঁজলে পরে তারা বলে এই তো পারলো না। এইটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোকাল হচ্ছেন, কথা বলছেন, কিন্তু আপনার হাতে তো কোনো ক্ষমতা নাই। কোনো ক্ষমতা তো নাই। যখন কোনো ক্ষমতা নাই, তো মানুষ কি চায়? বাংলাদেশের মানুষ ক্ষমতা মানে ই করে,
তার পক্ষে তারা আছে, যে ক্ষমতা আছে তার পক্ষে আছে। আপনি দেখবেন একটা ইলেকশন হয় না, যে ভদ্রলোক তার ভোট দেয় না, ওই লোকটা ভালো কিন্তু ভোটটা নষ্ট হবে, সে যায় দেয় মাস্তানরে, কারণ স্যার পাওয়ার আছে। ভেরি মানে ফানি ব্যাপার এগুলো, ফানি ঠিক না, আমি বলবো এটা খুব মর্মান্তিক ব্যাপার আমাদের জন্য। যাই হোক, আমি যেগুলো বললাম বক্তব্যগুলো, এরা ওই প্রোক্লেমেশনে এমন কিছু কথা বললো যে কথাটা সবার কথা, সবার কথা হইতে পারে না ভাই, সবই কি ভুল বলবো নাকি? আমি ধরলাম খুব ভালো ভালো কিছু কটা কথা বললো, সংবিধান নিয়ে কিছু মন্তব্য করলো, খুব ভালো মন্তব্য, ঠিক আছে, কেউ মানবে না, কোনো পলিটিক্যাল দল মানবে না। কি কেউ মানবে জানেন? পলিটিক্যাল দলগুলো ভাববে সামনে তোমার ইলেকশন, তো সামনে ইলেকশনে আমি যদি ওদের সঙ্গে একমত হয়ে যাই তাহলে আমার রাজনীতিটা থাকলো কই? কথা কিন্তু ভাই সিম্পল একদম, এটা হলো রাজনীতির ভাষা, রাজনীতির অনুভূতি। তারা জনগণকে বোঝাতে চাইবে যে আমরাই শ্রেষ্ঠ, আমাদেরটাই সবচেয়ে বড় ঠিক। জনগণও কিন্তু ওইভাবে এখন বুঝবে, জনগণ তো ভাগ হয়ে গেছে। কি কারণে বললাম তখন উচিত ছিল, তখন তো জনগণ এক জায়গায় ছিল, তখন জনগণ কিন্তু ওই ইস্যু নিয়ে থাকতো। আরো কি হয়েছে দেখেন, একজন আপনার মানে উপদেষ্টা মাঝখানে ওই দিন দেখলাম একটা সেমিনারে বলতেছিল, আপনি একজন রিক্সাওয়ালাকে বলেন 31 তারিখে প্রোক্লেমেশন অফ রেভলিউশন হবে, সে বলবো এটা হলে কি জিনিসপত্রের দাম কমবে? তার কিন্তু একটাই প্রশ্ন। আপনি বলবেন যে এত দ্রুত চিন্তা করেন কেন, পরে কমবে। তো জিজ্ঞেস করবে কত পরে, তত পর্যন্ত কি আমি বাঁচবো? এই হলো গিয়ে বেসিক কথা, সাধারণ মানুষের জীবনের কথা ভাবতে হবে। আমি তো ওনাদেরকে মানে আহ্বান জানাবো যে ভাই ওগুলিও করেন, প্লাস এগুলিও করেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের কষ্টের জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। কেন জিনিসপত্রের দাম কমতেছে না, কেন তারা চাঁদাবাজকে থামাতে পারছে না, এইখানে আসেন, মাঠে নামেন। কারণ এগুলি অনেক দিন ধরে চলবে, রাজনীতি অনেক রকম হবে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার মতো করে রাজনীতি করবে, এরা কেউ জনগণের কথা ভাবে না। এই জনগণ ভাবে যে আমাদের লোক হলে এরা আমাদের সঙ্গে আসে না কেন?